ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব ছত্রাকের জনন। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে জনন বলতে কি বুঝি। আমরা ক্লাসেও এর আগে আলোচনা করেছি জনন কি, তোমরাও জানো। আমি আবারও বলছি, উদ্ভিদ অথবা প্রাণী যে কারোর জন্য জননের সংজ্ঞা একই। যেমন কোনো উদ্ভিদ অথবা প্রাণীর হুবহু প্রতিরূপ সৃষ্টি করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকেই বলা হয় জনন। যেহেতু আমরা আজকে ছত্রাকের জনন পড়ছি, ছত্রাকের জননকে দেখো 1, 2, 3 তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অঙ্গজ জনন, আরেকটি হচ্ছে অযৌন জনন, থার্ড হচ্ছে যৌন জনন। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। তাহলে অঙ্গজ জনন বলতে আমরা কি বুঝি? অঙ্গ আমরা বুঝতে পারি যে উদ্ভিদ অথবা প্রাণীর কোনো অঙ্গ থেকে যখন কোনো নতুন অপত্য কোষ বা নতুন ছত্রাকের সৃষ্টি হবে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অঙ্গজ জনন। অযৌন জনন, অযৌন জনন অর্থাৎ স্পোর সৃষ্টি করার মাধ্যমে বা স্পোর অঙ্কুরিত হওয়ার ফলে যে নতুন ছত্রাকের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অযৌন জনন। তারপরে থার্ড দেখো যৌন জনন। যৌন জনন বলতে কি বুঝি? পুংগ্যামিট স্ত্রী গ্যামিটের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় যৌন জনন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তিনটি জনন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এবার অঙ্গজ জননের ডিটেইল পড়ব আমরা। অঙ্গজ জননকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুঁড়ি সৃষ্টি অথবা মুকুল সৃষ্টি অথবা বাডিং। এই তিনটা একই। এবার আমরা দেখি খণ্ডায়ন বলতে কি বুঝি। খণ্ডায়ন, এটা আমরা নাম থেকেই বুঝতে পারি যে কোনো উদ্ভিদ অথবা প্রাণী যদি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটি খণ্ড থেকে একটি নতুন প্রতিরূপ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয় খণ্ডায়ন। খণ্ডায়নের পরে অঙ্গজ জননের মধ্যে অর্থাৎ একটি কোষ দুটি ভাগে ভাগ হয়ে যাওয়াকেই বলা হয়েছে দ্বিবিভাজন। তৃতীয়টি হচ্ছে বাডিং অথবা মুকুল সৃষ্টি। বাডিং অথবা মুকুল সৃষ্টি, দেখো ছত্রাকের একটি কোষ, যে কোনো স্থান থেকে একটি প্রবৃদ্ধি সৃষ্টি হয়, অর্থাৎ একটি জায়গা ফুলে যায় বা কুঁড়ির আকার ধারণ করে। কুঁড়ি, সেই এটার ভিতরে থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটার দ্বিবিভাজন হয়। একটি নিউক্লিয়াস এটার ভিতরে প্রবেশ করে এবং এখানে যে প্রাচীর সৃষ্টি হয়, এই প্রাচীর সৃষ্টি হওয়ার মাধ্যমে এখানে একটি নতুন বাচ্চা কোষের সৃষ্টি হয়। অর্থাৎ এই মুকুল সৃষ্টি হওয়ার মাধ্যমে মুকুলটা যখন মেইন বডি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা কোষে পরিণত হয়, তখন একটি নতুন ছত্রাকের সৃষ্টি হয়। এইভাবে মুকুল উদ্গম বা বাডিং প্রক্রিয়ার মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়। এবার আসো অযৌন জনন। অযৌন জনন অর্থ এটা কাকে বলে? যেমন অযৌন জনন, এটা সৃষ্টি হয়, দেখো স্পোরানজিওস্পোর এবং কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। অযৌন জনন স্পোরানজিওস্পোর তৈরি করে এবং কনিডিয়া সৃষ্টি করে, এইভাবে অযৌন জননটা সম্পন্ন হয়। তাহলে স্পোরানজিওস্পোরটা কি? স্পোরানজিওস্পোর আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জুস্পোর, একটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। জুস্পোর, জু অর্থাৎ প্রাণী, অর্থাৎ প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে সে চলাচল করতে পারে। যেহেতু প্রাণী চলাচল করতে পারে, তাহলে এখানে আমরা পড়ছি ছত্রাক। তাহলে প্রাণী তো এখানে বলা হয় নাই, বলা হয়েছে ছত্রাক। তাহলে ছত্রাক কিভাবে চলাফেরা করবে? ছত্রাকের গায়ে যখন কোন স্পোরের গায়ে যখন ফ্লাজেলা যুক্ত থাকে, তখন সেটা সচল হয়, অর্থাৎ নড়াচড়া করতে সক্ষম হয়, এবং যেটা গায়ে ফ্লাজেলা থাকবে সেটাকেই বলা হয়েছে জুস্পোর। তারপরে আসো অ্যাপ্লানোস্পোর। এ মিন্স অ্যাবসেন্ট। এখানে কি অ্যাবসেন্ট থাকতে পারে? যেহেতু এখানে ফ্লাজেলা প্রেজেন্ট, তাহলে এখানে ফ্লাজেলা অ্যাবসেন্ট হবে, অর্থাৎ যে স্পোরের গায়ে কোনো ফ্লাজেলা থাকবে না, সেটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। এবার আসো কনিডিয়া। কনিডিয়া, দেখো কনিডিয়া আমরা একটু ডিটেইল পড়ি। কনিডিয়া
কনিডিয়া। কনিডিওফোর, কনিডিওফোর নামক বিশেষ হাইফার অগ্রভাগে জন্মায় পুরু প্রাচীর বেষ্টিত 3 বহিস্থভাবে উৎপন্ন হয়, সেটাই হচ্ছে কনিডিয়া। কনিডিয়া অর্থাৎ দেখো, এটা যদি একটা হাইফা হয়, হাইফার বিভিন্ন শাখা প্রশাখা থাকে, এই তার বাহিরের দিকে এরকম পুঁথির মালার মতো দেখো, একটার উপরে আরেকটা স্পোর, একটার উপরে আরেকটা স্পোর এভাবে যুক্ত হয়ে হয়ে যে স্পোর তৈরি করে সেগুলো বাহ্যিক ভাবে এই দেখো এটা হচ্ছে কনিডিওফোর। এগুলা হচ্ছে কনিডিয়া। তাহলে যে দেখো কনিডিওফোর নামক বিশেষ হাইফা, এটা হচ্ছে একটা হাইফা যার নাম হচ্ছে কনিডিওফোর, যে কিনা কনিডিয়া ধারণ করে। কনিডিওফোর নামক বিশেষ হাইফার অগ্রভাগে মানে উপরের দিকে এবং পুরু প্রাচীর বিশিষ্ট এবং বহিস্থভাবে উৎপন্ন হয় যে স্পোরগুলা, সেই স্পোরগুলাকে বলা হয় কনিডিয়া। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে ক অথবা খতে যে কনিডিয়া কি এবং কনিডিয়া বলতে কি বুঝি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কনিডিয়া কি। আচ্ছা, কনিডিয়া হতে পারে এককোষী অথবা বহুকোষী, পুরু প্রাচীর দ্বারা বেষ্টিত থাকবে এবং প্রাচীর পুরু হওয়ার কারণে এরা অধিক পীড়ন মানে কষ্ট, পীড়ন সহনশীল। তাহলে আমরা বুঝতে পারছি যে কনিডিয়া কি, কনিডিয়ার বৈশিষ্ট্যগুলা কি কি হতে পারে। কনিডিওফোর নামক বিশেষ হাইফার অগ্রভাগে পুরু প্রাচীর বেষ্টিত বহিস্থভাবে উৎপন্ন এককোষী অথবা বহুকোষী যে স্পোরগুলা উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় কনিডিয়া। এগুলো পুরো প্রাচীর বিশিষ্ট হওয়াতে অধিক পীড়ন সহনশীল, মানে অনেক কষ্ট, অনেক আঘাত এগুলো সহ্য করতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কনিডিয়া কি। এবার আসো যৌন জনন। এতক্ষণ আমরা পড়লাম অযৌন জনন, এবার আমরা যৌন জননের সংক্ষিপ্ত একটু বিবরণ দেখব। যৌন জনন কি এটা আমরা আগেও পড়েছি, এখনো বলবো যে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় তার প্রক্রিয়াকে বলে যৌন জনন। আচ্ছা, এখানে দুটি গ্যামেটের প্রয়োজন হয়। দুটি গ্যামেট যদি ভিন্ন বা সেম, দুটি গ্যামেট যদি একই আকৃতির হয় তবে তাকে আইসোগ্যামি বলে। আবার দুটি যদি ভিন্ন আকৃতির হয় তবে সেটাকে বলা হয় আইসোগ্যামি। যদি দুটি গ্যামেটের একটি
দুটি গ্যামেটের একটি সচল এবং একটি নিশ্চল হয় তবে তাকে উভোগ্যামী বলে। আচ্ছা, তাহলে যৌন জননটা কি? পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় যৌন জনন। এখন এখানে দুটি গ্যামেটের প্রয়োজন হয়, সেই দুটি গ্যামেট, একটি হচ্ছে পুং গ্যামেট আর একটি হচ্ছে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোই যদি একই আকৃতির হয়ে থাকে তখন সেগুলোকে বলা হয় আইসোগ্যামি। আর যদি সেটা ভিন্ন আকৃতির হয় তবে সেটাকে বলা হয় আইসোগ্যামি এবং আইসোগ্যামি। আর দুটি গ্যামেটের একটি সচল অর্থাৎ নড়াচড়া করতে পারে আর একটি নিশ্চল নড়াচড়া করতে পারে না, তবে সেই গ্যামেট গুলাকে বলা হয় উভোগ্যামি। আচ্ছা, অন্যান্য উদ্ভিদের মতো বা অন্যান্য জীবের মতো এরাও প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামির মাধ্যমেই এই যৌন জননটা সম্পন্ন করে। প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। তাহলে প্লাজমোগ্যামিটা কি? প্লাজমার মিলন, অর্থাৎ দুটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে প্লাজমা প্রেজেন্ট, সেই প্লাজমা গুলা যখন একীভূত হয়ে যায় তখন সেগুলাকে বলা হয় প্লাজমোগ্যামি। আর ক্যারিওগ্যামি হচ্ছে দুটি নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। প্লাজমা বলতে এখানে সাইটোপ্লাজমের মিলনকে বলা হয়েছে প্লাজমোগ্যামি এবং নিউক্লিয়াসের মিলনকে বলা হয়েছে ক্যারিওগ্যামি। এইভাবেই যৌন জননটা সম্পন্ন হয়ে থাকে। তো এরপরে ক্লাসে আমরা পড়ব ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এবং তোমাদের পাঠ্য বইতে যে ছত্রাকটির নাম দেওয়া আছে সেটি হচ্ছে অ্যাগারিকাস। সেই অ্যাগারিকাসের ডিটেইল আমরা পড়ে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।